মানুষ কতটা নির্দয় হলে নিজের স্বামী, এককালীন ভালোবাসার মানুষটার দ্বিতীয় বিয়ের হলুদের অনুষ্ঠান দু চোখ মেলে দেখতে পারে। আপা, তোমার কি বুকে একটুও ব্যথা হচ্ছে না? নিজেকে এমন পৈশাচিক দুঃখ দিয়ে কি মজা পাচ্ছ? চিত্রার চোখে মুখে উদ্বিগ্নতা, অথচ যাকে প্রশ্ন করা হলো তার ভেতর কোনো হেলদোল নেই। সে নিরলস তাকিয়ে আছে তার পাশের বিল্ডিংয়ের ছাদে। দারুণ সাজসজ্জা আর বিয়ের অনুষ্ঠানে মুখরিত সেই ছাদ। বর বেশে বসে থাকা মানুষটাও ভীষণ হেসে খেলেই যে নিজের বিয়ের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তা বোঝাই যাচ্ছে। চিত্রার সামনে দাঁড়ানো মানবী নিরুত্তর। চিত্রা অধৈর্য হলো, কিছুটা বিরক্ত কণ্ঠেই বলল, চাঁদাপা, এখন ভর সন্ধ্যাবেলা, চারপাশে কুয়াশার ছড়াছড়ি, এই অবস্থায় কেবল পাতলা একটা শাড়ি জড়িয়ে আছে শরীরে। শরীরটার এত অযত্ন করছো কেন? যার মনই সাথে নেই তার আর শরীরের যত্ন দিয়ে কি হবে চিতাবাঘ? মৃত মনের মানুষকে ওসব ছুঁতে পারে না। চিত্রা থমকে গেল। ততক্ষণে তার চাঁদনি আপার চোখ বেয়ে এক ফোঁটা মুক্তোর দানার মতো অশ্রু গড়িয়ে পড়ল। চিত্রা বড্ড নাজুক ধরনের মেয়ে, কারো কান্না তার সহ্য হয় না, তার উপর যদি মানুষটা প্রিয় হয় তবে তো হলোই। চাঁদনি আপার কান্না দেখে কেঁদে দিল মেয়েটাও। হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমি কষ্ট পাচ্ছি আপা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। শাহাদাত ভাই কেন তোমারে বুঝলো না? ছোট বোনের কান্না দেখে চমকে গেল চাঁদনি। তাড়াতাড়ি বোনকে বুকে জড়িয়ে আহ্লাদী কণ্ঠে বলল, কাঁদছিস কেন পাগলি? প্রেমে পড়লে ওই একটু কষ্ট পেতেই হয়। কষ্ট যদি সহ্য করতেই না পারলাম তবে কেমন ভালোবাসলাম বলতো? চাঁদনি আপার ছোট্ট কথায় চিত্রার মনে তোল পার করে ঝড় তুলল। প্রেমে পড়লে কষ্ট পেতেই হবে? প্রেম অনুভূতিটা এত সুন্দর, তবে কষ্ট কেন পেতে হবে? চাঁদনি আপা আরেকটু শক্ত হাতে জড়িয়ে রাখল তার ছোট বোনটাকে। দৃষ্টি তার সেই পাশের ছাদটাতেই। লোকটা কি সুন্দর হেসে খেলেই না বিয়েটা করছে, অথচ এদিকে যে একটা মেয়ে জিন্দা লাশ হয়ে যাচ্ছে সে খবর কি লোকটার আছে? চিত্রাও বোনের বুক থেকে মুখ তুলল, বেশ ফিসফিসিয়ে বলল, আপা, তোমাদের বিয়ের খবর না কেউ জানলো, আর না এমন বিচ্ছেদের কথা কেউ জানবে। তুমি একটু স্বার্থপর হতে পারলে না আপা? জানিয়ে দিতে তোমার আর শাহাদাত ভাইয়ের এত বছরের সম্পর্কের কথা। 8টা বছর তো মুখের কথা না। সে বিদেশ যাবে বলে তোমাকে বিয়েও করে গেল, অথচ বিদেশের হাওয়া গায়ে লাগতেই তুমি এমন অপছন্দের হয়ে গেলে। ভালোবাসা এতটা ফ্যাকাশে হয়ে গেল? বোকা বোকা কথা বলিস না চিতাবাঘ। 8 বছর ভালোবেসেছে বলেই আমার সাথে তার চিরজীবন থাকতে হবে এমনটা তো কোথাও লেখা নেই, তাই না? ভালোবাসতে যেহেতু পেরেছি, তবে দু চোখ মেলে তার সুখও আমি দেখতে পারবো। কাঁদিস না। এক জীবনে সব পেয়ে গেলে তো জীবনের মজা নেই, তাই না বল? কিছুটা থাক অপ্রাপ্তি। অথচ তুমি তো তার জন্য জীবনের 28টা বসন্ত অপেক্ষা করলে। সেটা অপেক্ষা সবসময় মিষ্টি কেন হতে হবে চিতাবাঘ? কখনো কখনো অপেক্ষা তিতে হোক, পানসে হোক, রঙহীন হোক, কিছু প্রেম উত্তাপ থাক। চিত্রা মহা বিরক্ত হলো। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে আপার জন্য, অথচ আপা নিজেই নিজের প্রতি কত নির্দয়। চিত্রার আর সাহস হলো না এই বিচ্ছেদের গল্প দেখার। সে দ্রুত ছাদ পেরিয়ে চলে গেল নিজেদের ফ্ল্যাটে। ছাদে দাঁড়িয়ে থাকা চাঁদনি তা দেখে হাসল। 18 বছরের বোকা মেয়েটা কেমন আবেগে কেঁদে কেটে ভাসাচ্ছে বোনের কথা ভেবে। এই মেয়েটার জীবনে কখনো এমন দিন না আসুক, মেয়েটা যে সহ্য করতে পারবে না। চাঁদনির চোখ বন্ধ করল। তার কাঁধ গলিয়ে পড়ে থাকা নীল রঙের জামদানি শাড়ির আঁচলটা তখন বাধাহীন উঠছে। শীতের কনকনে ঠান্ডা বাতাসে চাঁদনি কেঁপে কেঁপে উঠল। চোখে ভেসে উঠল কত সুখের স্মৃতি। যে মানুষটাকে 20 বছর বয়সে খুব যত্নে বুকে এঁকেছিল, তাকে যে সে চাইলেও মুছতে পারবে না, কিন্তু মানুষটা তাকে মুছে ফেলেছে নিঃসংকোচে। বিবেকেও বাঁধেনি, হৃদয়েও না। অথচ সে মানুষটার প্রিয় রঙটাই শরীরে জড়িয়ে আছে আজ। ভালোবাসার মানুষটার সুখ দেখতেও ভালো লাগে, এটা কি আর আবেগীয় চিত্রা বুঝবে? আরে পাশের ছাদে দেখি নীল জোছনার হাট। ব্যাপার কি? রাত বিরাতে চাঁদের এমন সৌন্দর্যতার কারণ কি? চাঁদনি নিজের ব্যক্তিগত সময়টায় অন্য কারো হস্তক্ষেপে ভ্রু কুঁচকাল।
ঘাড় ঘুরিয়ে তার পেছনের দিকে তাকাতেই গোলাপের ন্যায় সুদর্শন এক ছেলেকে চোখে পড়ল। ছেলেটাকে দেখেই সে অবাক হলো। কিছুটা বিস্ময় নিয়ে বলল, মৃন্ময়, তুমি এভাবে কথা বললে? হ্যাঁ। চাঁদনির প্রশ্নের বিপরীতে মৃন্ময় নামের ছেলেটা ভীষণ আদুরে এক চিলতে হাসি দিল। কোকড়া কোকড়া চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আমি না, আমার অসভ্য মুখটা বলেছে। সিনিয়র আপু দেখলেই এই বেয়াদবটা আমার কথা শোনে না, ঠুসঠাস বেফাস বলে ফেলে ইন্দুবালা। চাঁদনি বেশ বিরক্ত হলো মৃন্ময়ের কথায়। কিছুটা ধমকেই বলল, তোমাকে না বলেছি এসব অদ্ভুত নামে ডাকবে না আমাকে? তোমার থেকে ঠিক 4 বছরের বড় আমি। আমাকে যেখানে তোমার আপু ডাকা উচিত, সম্মান করা উচিত, সেখানে তুমি এসব নামে ডাকছো? এত বেয়াদব কেন তুমি? সব আমার অসভ্য মুখের দোষ ইন্দুবালা। আর ইন্দুবালা নামটা কই অদ্ভুত। ইন্দুবালার ভাতের হোটেল নামের একটা উপন্যাস আছে তো, জানেন না? কবি লিখেছে ইন্দুবালার ভাতের হোটেল, আর আমি লিখব ইন্দুবালার রাগের হোটেল। সুন্দর হবে না? দিন দিন বেয়াদব হচ্ছ। যাও, তোমার ভাইয়ের ওখানে গায়ের হলুদ হচ্ছে। আর তুমি এখানে কি করছো? যাও ওখানে। আপনার পরিবার এখানে অনুষ্ঠানে এসেছে, আর আপনি ওখানে ছাদে এমন সেজেগুজে দাঁড়িয়ে আছেন কেন? ও হো, সাজতে বেশি সময় নিয়েছিলেন নাকি? সেজন্য তারা আনেনি। আহা, আসুন এখান থেকে একটা লাফ দিয়ে আমার কোলে, ওহ সরি, আমাদের ছাদে চলে আসুন। চাঁদনি মৃন্ময়ের দিকে তাকালো। এমনিতে তার মন খারাপ, তার উপর মেজাজ বিগড়ে দিতে এই ছেলে চলে এসেছে। বিরক্তিতে তেতো হয়ে উঠল তার ভেতর। সে মুখ দিয়ে অসহ্য রকমের একটা শব্দ করে হনহনিয়ে নেমে গেল ছাদ থেকে। তা দেখে খিলখিল করে হাসল মৃন্ময়। সিনিয়রদের সাথে হেয়ালি করতে এত মজা এই ইন্দুবালাকে না দেখলে সে জানতই না। কঠিন রাগেরাগি মেয়েটা কেমন একটুতেই ফুঁসে ওঠে। মৃন্ময়ের বড্ড ভালো লাগে। এসব ভাবনার মাঝেই পেছন থেকে মৃন্ময়ের ডাক আসতেই সে ছুটে সেখান থেকে চলে গেল। তার বেশ কাজ আছে। আজ তার বড় ভাইয়ের গায়ের হলুদ, সব দায়িত্ব তো তার উপরেই। পড়ার টেবিলে গম্ভীর মুখে বসে আছে বাহার ভাই। তার সামনে চিত্রা বারংবার একটা অঙ্ক ভুল করছে, আর বাহার ভাই চুপচাপ সেটা দেখে চলছে। এক পর্যায়ে চিত্রা অধৈর্য হয়ে লেখা থামিয়ে দিল। ঠোঁট ফুলিয়ে চোখ গোলগাল করে তাকালো বাহার ভাইয়ের দিকে। আহ্লাদি সুরে বলল, বাহার ভাই, হচ্ছে না তো। এটা কি মাস? নিজের কথার বিপরীতে বাহারের অদ্ভুত প্রশ্ন শুনে কপাল কুঁচকালো চিত্রা। আনমনি বলল, অ্যাঁ, এটা কি মাস? বাহারের কণ্ঠে আগের মতনই গম্ভীরতা। চিত্রা ঝটপট উত্তর দিল, ডিসেম্বর। জানেন না এটা? জানবেন কিভাবে? সারাদিন চোখে মুখে রাগ লেপ্টে রাখলে আর কিছু কি পড়বে চোখে? পড়বে না। ডিসেম্বরের কত তারিখ? চিত্রা এবার নড়েচড়ে বসল। বাহার ভাই অহৈতুক কথা লোক না, যেহেতু সে জিজ্ঞেস করছে তার মানে কোনো জরুরি কিছু। কিন্তু কি? আজকে কি কোনো বিশেষ দিন? কই, চিত্রার তো মনে পড়ছে না। তার তো পড়া বাদে পৃথিবীর সব কথাই মনে থাকে। তাহলে আজকের দিনটার গুরুত্বটার কথা তার মনে পড়ছে না কেন? চিত্রা মুহূর্তেই দাঁড়িয়ে গেল। ছোট্ট সুরে বলল, আজ ডিসেম্বরের 17 তারিখ, বৃহস্পতিবার। রাত 7:30 বাজছে। কিন্তু কেন জিজ্ঞেস করছেন? প্রশ্নটা করেছে ঠিক, কিন্তু উত্তর শোনার অপেক্ষা করল না সে। বরং খুব দ্রুতই টেবিলের সাথে লাগোয়া ক্যালেন্ডারের কাছে ছুটে গেল। তারিখটা বারবার ঘুরিয়ে দেখল। কই, সে তো এখানে লাল কালি দিয়ে দাগ দেয়নি। বিশেষ কোনো দিন হলো তো দাগ দিয়ে রাখতই। তাহলে বাহার ভাই এত করে জিজ্ঞেস করছে কেন? চিত্রা আবার ব্যস্ত পায়ে ছুটে এসে চেয়ারে বসল। আগ্রহী কণ্ঠে বলল, 17 তারিখই তো। আজ তো কোনো বিশেষ দিন না বাহার ভাই, তবে জিজ্ঞেস করলেন যে? চিত্রার প্রশ্নটা করতে দেরি, অথচ তার ফর্সা হাতটাতে কাঠের স্কেলের বাড়ি পড়তে দেরি হলো না। তাও একটা না, পরপর 2টো প্রহার পড়ল। চিত্রা হতবম্বা বিস্মিত চোখে কেবল তাকিয়ে রইল। তার মস্তিষ্কে তখনও ব্যাপারটা বোধগম্য হলো না। বাহার ভাই তাকে মারল কেন? কিন্তু কষ্ট করে চিত্রাকে মারের রহস্য বের করতে হলো না। তার আগেই বাহার বেশ উচ্চ কণ্ঠে বলে উঠল, তোমাকে তারিখ জিজ্ঞেস করেছি আর তুমি চলে গেছো বিশেষ দিন খুঁজতে, অথচ আর 3-4 মাস পর যে তোমার বোর্ড পরীক্ষা, তা তোমার মাথাতেই নেই। কি অদ্ভুত! ফেল তো করবেই, সাথে আমার মান ইজ্জত ডুবাবে।
খাতায় বড় বড় ডিম নিয়ে আসবে। তারপর সবাই আমাকে বলবে, ওই যে দেখো খাতায় ডিম পাড়া চিত্রা টিচার যাচ্ছে, তাই না? এটাই যাচ্ছ তুমি, এলাকায় আমার নাম খারাপ করতে, তাই না? চিত্রার চোখে তখন অভিমানী অশ্রু হানা দিল। সে আর কিছু না বলে চোখ মুখ ফুলিয়ে বইয়ের দিকে দৃষ্টি দিল। বাহার ভাইটা সবসময় বেশি বেশি করে। আজকে বাড়ির সবাই শাহাদাত ভাইয়ের গায়ের হলুদের অনুষ্ঠানে গিয়েছে। কই, সে তো গেল না। একমাত্র বাহার ভাই রাগ করবে ভেবেই তো যায়নি। তাছাড়া অবশ্য চাঁদনি আপার কথা ভেবেও সে যায়নি। কিন্তু সে যাই হোক, প্রথম কারণ তো বাহার ভাই। কিন্তু লোকটা তা বুঝলে তো? ঠিক 5 মিনিট খুব নীরবে অতিবাহিত হলো। দুষ্ট চিত্রা দুষ্টুমি করল না। ভাব এমন যে খুব বেশি মনোযোগ দিয়ে ফেলেছে পড়ার টেবিলে। বাহারও চুপ করে চিত্রার মতিগতি বোঝার চেষ্টা করছে। মেয়েটা বোধহয় বেশি ব্যথা পেয়েছে, না হয়তো এমন চুপ করে থাকার পাত্রী সে না। তার মাঝেই বাহির থেকে তুমুল শব্দের গান ভেসে এলো। নীরব চিত্রাকে মুহূর্তেই সরব করে দিল। সে সুন্দর 2 হাত ঝাঁকাতে ঝাঁকাতে গাইতে শুরু করলো, দিলবার দিলবার ও দিলবার দিলবার। বাহার হতাশার শ্বাস ফেলল, কপাল চাপড়ে বলে উঠল, একটা কথা আছে না, ময়লা যায় না ধুইলে, স্বভাব যায় না মরলে। ঠিক সেই মুহূর্তে পাশে রুম থেকে বেশ শব্দ করেই কিছু পড়ার শব্দ হলো। চিত্রা আচমকাই থমকে গেল। মাথায় খেলে গেল চাঁদনি আপার কথা। কোনো অঘটন হলো না তো? গভীর রাত, চাঁদের রূপালি ছোঁয়া বাতায়নের কোল ঘেঁষে লুটোপুটি খাচ্ছে মেঝেতে। রুমটা আঁধারে নিমজ্জিত। একবারে আধারও বলা যায় না, কিছুটা আলো জানালার ঝাপসা কাচ বেয়ে লুকিয়ে এসে রুমটার খানিকটা আধার হালকা করার প্রচেষ্টা চালিয়েছে। জানালার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে পুরুষ অবয়ব। কণ্ঠ ছেড়ে তার গান ভেসে এলো, কেউ রাখে মন, কেউ ভাঙে মন, মিলে না হিসাব। আরে, কেউ ভাঙে মন, কেউ রাখে মন, মিলে না হিসাব। কারো মনেরই অভাব, কারো মন ভাঙার স্বভাব। পুরুষ অবয়বটার কিঞ্চিত দূরে হাঁটু মুড়ে বসে আছে একটা নারী দেহ। পিঠ গলিয়ে যাওয়া তার শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। মিনিটে মিনিটে কেঁপে কেঁপে উঠছে সে কোমল দেহখানা। তার কিছুটা দূরে চিত্রা বিরস অসহায় মুখে বসে আছে। বড় বোনের কান্নাটা যে তার ভীষণ কষ্টের কারণ, সে কথা তো সবারই জানা। বাহার ভাই গান থামালেন। গগন বক্ষে থাকা হাসি খুশির চাঁদের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠেই নারী চাঁদকে প্রশ্ন করলেন, চাঁদ, কাঁদলেই কি প্রেমিক ফিরে? যদি ফিরে আসে তবে তোমাকে আমি কাঁদতে বারণ করব না, আর যদি না ফিরে তবে অবশ্যই বোকামি বন্ধ করতে বলবো। বাহার ভাইয়ের ছোট্ট বাক্যটাই মেয়েটার কান্নার দাপট কমিয়ে দিল। এতক্ষণ কান্নার মিহি সোর পাওয়া গেল, এখন সবটাই নিশ্চুপ। একেবারেই যে সে কান্না বন্ধ করেনি তা না দেখেও বোঝা যায়। মন ভাঙার আর্তনাদ কি কথার মলম কমাতে পারে? তবে আগের চেয়ে কমে গিয়েছে কান্নার স্রোত। বাহার ভাই কণ্ঠ আগের ন্যায় রেখেই বললেন, তোমার ঘরে শব্দ হওয়াতে চিত্রা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমি পাইনি। যে মেয়েটা জীবনের 28টা বছর পার করেছে সে জানে জীবন কতটা মূল্যবান। আমার মতে ছেলেদের তুলনায় মেয়েদের জীবনটা এক অংশ হলেও বেশি কঠিন এদেশে। যে দেশ মেয়েদের বোঝা মনে করে, সে দেশে একটা মেয়ের 28 বছরের জীবনটা নির্দ্বিধায় বহু সংগ্রামের পর প্রাপ্তি। আর একটা সংগ্রামী মেয়ে কখনো এত সুন্দর জীবন দুয়ানার প্রেমিকের জন্য নষ্ট করবে না, তা আমার জানা ছিল। চিত্রা তাকালো বাহার ভাইয়ের দিকে। লোকটা শার্টের বোতাম খোলা, চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচের কালচে দাগ আর পোড়া ঠোঁট, কেমন অগোছালো ভঙ্গি তার। অথচ সেই অগোছালো মানুষটা কত সুন্দর করেই না কথা বলে। চাঁদনি আপার কান্নাও ততক্ষণে থেমে গিয়েছে। কণ্ঠস্বরেরও ভীষণ বাজে অবস্থা। তবুও ভীষণ করুণ স্বরে মেয়েটা বলল, বাহার ভাই, ভালোই তো বেসেছিলাম, ভুল তো করিনি, তবে শাস্তি কিসের পেলাম? ভুল মানুষকে ভালোবাসার শাস্তি পেলে। তুমি বুদ্ধিমতী, আশা করি ব্যথা ভুলে উঠে দাঁড়াবে। আর এই যে কাঁদছ, সেটা আধার ঘরেই রাখবে। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে জেনেই গেছে যে তুমি তাকে ছাড়া প্রচুর ভেঙে পড়বে। তবুও সে গিয়েছে, তাই না? সে তোমার চোখের জলের মূল্য দিলে কি যেত? তাহলে কেন কাঁদবে তার সামনে? তাকে কেন বুঝতে দিবে তুমি দুর্বল? আকাশের চাঁদ হাজারো তারার ভিড়ে থাকে, কিন্তু বলার সময় আমরা বলি
সে একা, কিন্তু কখনো বলেছি সে দুর্বল? তাহলে মানুষ চাঁদ কেন দুর্বল হবে? কোনো একদিন চাঁদের নির্মমতার গল্প শুনব। আজ না হয় চাঁদ শোকে ডুবে থাকুক। কান্না করা ভালো, কষ্ট কমে যায়, কাঁদো, তবে সেটা যেন ঘরের বাহিরে না পৌঁছায়। কেমন? গ্লাসটা ভেঙেছিলে কেন? কষ্ট কমানোর জন্য, তাই তো? তবে কমাও, সব ভাঙো, কিন্তু মনটাকে ভাঙতে দিও না। আমি যাই তাহলে। চাঁদনি উঠে দাঁড়ালো। দিন দুনিয়ার কথা না ভেবে ছুটে গিয়ে আকস্মিকভাবে জড়িয়ে ধরল বাহারকে। চিত্রাও কিছুটা চমকে গেল। চাঁদ আপা যে নিজের মাঝে নেই সেটা সে জানে, তবুও তার কষ্ট হচ্ছে। বাহার ভাই যে তার কষ্ট হওয়াটা তো স্বাভাবিক। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়েই রাগী বাহার স্নেহের হাত রাখল চাঁদনি আপার মাথার পেছনে। আদরে কণ্ঠে বলল, কেঁদো না চাঁদ, আমরা আছি তো। চিন্তা কিসের তোমার? মনে রেখো, তোমার সাথে আর কেউ থাক বা না থাক, তোমার এই বাহার ভাই আছে। চিত্রা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বাহার ভাইয়ের দিকে। লোকটাকে যত দেখে ততই মুগ্ধ হয় সে। এই মুগ্ধতার শেষ কোথায়? বেশ বেলা করে ঘুম ভাঙল চিত্রার। বেলাটা যে দিনের অর্ধবেলা হয়ে গেছে সে খবর কি তার আছে? চোখে মুখে রোদ, আদরে চুম্বন দিতেই তার হুঁশ হলো। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই চক্ষু ছানা ভরা। বিস্ময়ে কিছুটা চিৎকার দিয়েই বলল, বেলা 3টা বেজে গেল, অথচ কেউ আমার ডাক দিল না। এটা কি আমার বাড়ি নাকি অন্য কোথাও চলে এসেছি? রুমের চারপাশে চোখ বুক ঘুরিয়ে দেখল। না, এটা তো তারই ঘর, তারই বাড়ি। তবে কেউ তাকে ডাকলো না কেন? এই বাড়িতে এত বেলা অবধি ঘুমানো তো অসম্ভব। চিত্রা নিজের কোমর সমান চুলের গোছাটা মুড়িয়ে হেয়ার স্টিক দিয়ে বেঁধে নিল। হালকা বাদামি আর কালোর মিশেল চুলগুলো রোদের আলোয় চিলিক দিয়ে উঠছে। চিত্রা বিরাট এক হামি দিল। কাল রাতে চাঁদ আপার চিন্তায় তার ঘুমই হয়নি। তার উপর পাশের বাড়িতে উচ্চস্বরের বক্স তাকে বিরক্ত করে তুলেছিল। বাড়ির মানুষ ফেরার পর প্রায় শেষ রাতের দিকে সে ঘুমিয়েছিল, তাই হয়তো টেরই পায়নি। চিত্রা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দৈনন্দিন রুটিন অনুযায়ী রুমের উত্তর দিকে জানালাটা দিয়ে উঁকি দিল। ঘুম মাখানো কণ্ঠে খানিক চেঁচিয়ে বলল, ও টুনির মা, কই রে তুই? চিত্রাদের জানালার মুখোমুখি একতলা বিশিষ্ট বাড়ি থেকে একটা শ্যামলা বর্ণের মেয়ে উঁকি দিয়ে ফিসলে হাসল। ঠাট্টা করে বলল, তা ভোর হলো নাকি চিতাবাগের? ভোর হয়েছে ভেবেই উঠেছিলাম। ও মা, উঠে দেখি এটা যে ভোর না, এটা ভর দুপুর। মেয়েটা চিত্রার কথা শুনে খিলখিল করে হেসে উঠল। মেয়েটা চিত্রার প্রাণপ্রিয় বান্ধবী বনফুল। নামটা অদ্ভুত, কিন্তু বাহার ভাই খুব আদর করে নাকি এই নামটা রেখেছেন। বনফুল বাহার ভাইয়ের ছোট বোন আর চিত্রার ভীষণ কাছের লোক। দুই বান্ধবীর আড্ডা জমে ওঠার আগেই চিলেকোঠার ঘর থেকে বাহারের রাশভারী কণ্ঠের ধমক ভেসে এলো, এই তোরা চিৎকার করে পাড়া মাথায় তুলেছিস কেন? তোদের জন্য কি শান্তিতে থাকতে পারবো না? বনফুল, যা ঘরে গিয়ে তাড়াতাড়ি গোসল কর। বেলা 3টা বাজে আর তুই গোসল ছাড়া ঘুরে বেড়াচ্ছিস? আর চিত্রা, তুমি তো সব কিছুর ঊর্ধ্বে। একটা এইচএসসি ক্যান্ডিডেট কিভাবে 3টে বাজে ঘুম থেকে উঠে, আমি ভেবেই অবাক হচ্ছি। যাও গিয়ে ফ্রেশ হও, কানের মাথা খেও না। বনফুল আর চিত্রা দুজনে মুখ ভেঙচি কাটল। লোকটা সবসময় বেশি বেশি করে। চিত্রা ধূপধাপ পায়ে রুম থেকে বেরোলো। মা মা চিৎকার করেই ডাইনিং টেবিলের সামনে হাজির হলো। এই কি অবস্থা! রান্নাঘরে আজ বাড়ির মহিলা মহল নেই কেন? এ কি অবাক কাণ্ড! আজ তো শুক্রবার, মায়ের কলেজ নেই, তুহিন ভাইয়ের ভার্সিটি নেই। ছোটো মার তো রান্নাঘরেই থাকার কথা, বড় মায়ের তো ডেকে বাড়ি মাথায় তোলার কথা, অথচ কেউ নেই। বাবা, ভাইয়া, চেরি, বড় আব্বু কেউ নেই, কি অদ্ভুত! চিত্রার ভাবনার মাঝে পেছন থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। বেশ গম্ভীর মেয়েলি কণ্ঠটা বলে উঠল, চিতাবাঘ, মাত্র উঠেছিস? চিত্রা পেছনে তাকালো। স্বাভাবিক চাঁদ আপাকে দেখে কিছুটা অবাক হয়েই মাথা দুলালো। চাঁদনি স্মিত হাসল, কোমল কণ্ঠে বলল, ওরা সবাই বিয়ে খেতে গেছে। আমি, ওহি, চেরি আর তুই বাসায়, তাই রান্না করিনি। আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে আজ পেট পুড়ে খাবো, কি বলিস? যা, দ্রুত গোসল করে আয়, আর বনফুলকে বল রেডি হতে, ওটারও নিয়ে যাব, যা। চিত্রা ভেতর ভেতর তুমুল বিস্মিত হলো, প্রকাশ করল না। দ্রুত ছুটে গেল নিজের ঘরে। হাঁক ছেড়ে ডাকল বনফুলকে। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। জীবনে বাঁচতে হলে কোনো নির্দিষ্ট একটা মানুষ যে
জীবনে থাকতেই হবে এমন কোনো কথা নেই। ও নির্দিষ্ট একজন ছাড়াও পৃথিবী অনেক বড়, আর বাঁচাও যায়। কেবল ভালো থাকা আর হয় না, বেঁচে যে থাকতে পারে সেটাই অনেক। ভালো থাকাটা তেমন গুরুত্বপূর্ণ না। ধানমন্ডির বিলাসবহুল এক রেস্টুরেন্টের আলিশাল সোফায় বসে আছে ওহি, চিত্রা, চেরি, চাঁদনি, বনফুল। বেশ জমিয়ে তারা আড্ডা দিচ্ছে সবাই। কেবল ওহি বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। মেয়েটা এত পড়ুয়া, এত পড়াশোনা মানুষ কিভাবে করে তা মাথায় আসে না চিত্রার। আর ওহি এত পড়ে বলেই চিত্রা তাকে তেমন পছন্দ করে না। বাড়ির সবাই কেবল তাকে ওহির মতন হতে বলে। অচঞ্চল, ভদ্র, ঠান্ডা, পড়ুকি মেয়ে। কিন্তু সবাই যদি একরকম হয় তবে পৃথিবী আর সুন্দর থাকবে? সব তো ওহিময় হয়ে যাবে। অথচ চিত্রার এই কথা বুঝতে চায় না কেউ। ওহির ভীষণ ধ্যান তার হাতের বইটার মাঝে, মাইন্ড রিডার নামের একটি বই। যেহেতু সে সাইকোলজির স্টুডেন্ট, তাই সে এসব বই নিয়ে বেশি গবেষণা করে। ওর ধ্যান জ্ঞান যেন বই আর বই। হুট করেই ওহির হাতের তালুতে ছোট্ট ছোট্ট শীতল হাতের ছোঁয়া পেল। মুহূর্তেই চমকে গেল ওহি। বিস্মিত দৃষ্টি হাতের দিকে ঘুরতেই দেখে একজোড়া ছোট্ট আদরের চোখ তার দিকে তাকিয়ে আছে। ওহি চমকালো, অবাক কণ্ঠে বলল, এই বাবু, তুমি কে? বাচ্চাটা আধো আধো কণ্ঠে মিষ্টি করে উত্তর দিল, আই করিমটা। আইসক্রিম দিবে আমায়? তুমি তো তাবে না। ওই নিজের সামনে থাকা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটার দিকে তাকালো। বাচ্চাটার আদরে মুখের দিকে তাকিয়ে সে আর না করতে পারল না, বরং মিষ্টি হেসে বলল, তুমি খাবে? দেও। কথাটা বলে বাচ্চাটা 2 হাত মেলে দিল। ততক্ষণে চিত্রা, চাঁদনি, 6 বছরের চেরি ও বনফুলও উৎসাহী চোখে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। কি মিষ্টি ও আদুরে চোখ মুখ। ওই আইসক্রিমের বাটিটা এগিয়ে দিল বাচ্চাটার দিকে। বাচ্চাটা সাবধানী হাতে সেটা ধরতেই কোথা থেকে এক পুরুষ ছুটে এলো। কিছুটা ধমক দিয়েই বলল, হুমু, তুমি পচা কাজ করছো কেন? আন্টির আইসক্রিম আন্টিকে ফিরিয়ে দাও। সবাই ছেলেটার দিকে তাকালো। প্রাপ্তবয়স্ক পুরুষই বলা যায়। সাদা ধবধবে গায়ের রং, নাক মুখ সুন্দর। দেখতে এক কথায় অসাধারণ বলা যায় নির্দ্বিধায়। ছেলেটা এগিয়ে এসে বাচ্চাটার হাত থেকে আইসক্রিমের বাটিটা নেওয়ার চেষ্টা করতেই কেঁদে দিল বাচ্চাটা। ঠোঁট ফুলিয়ে অস্ফুট সুরে বলল, পাপা, তুমি পতা, তুমি আইসক্রিম দেওনি। হুমোর কথা ছেলেটা চোখ ছোট ছোট করে আরেকটা ধমক দেওয়ার আগেই উঠে দাঁড়ালো ওহি। বেশ বিরক্ত কণ্ঠে বলল, অদ্ভুত তো, বাচ্চাটা কি আদুরে ওকে ধমক দিতে বুঝে আপনার বুকে বাঁধে না? কি পাষাণ। ছেলেটা অবাক চোখে ওহির দিকে তাকালো। কপাল কুঁচকে বলল, আমার মেয়ে, ধমক দিব, আদর করব, সেটা আমার ব্যাপার। আপনি কি এসব বলার? ধমক দিবেন কেন? এত সুন্দর বাচ্চাকে কারো ধমক দিতে মন চায়? কি আজব। আরে, আপনি ঝগড়া করছেন কেন ম্যাডাম? কি আমি ঝগড়া করছি? পাজি লোক, একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, আবার আমাকে বলে আমি নাকি ঝগড়া করছি। ওহি রীতিমতো রেগে গিয়েছে। তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে চিত্রারাও। ছেলেটা আর কিছু বলল না। মেনু কার্ড থেকে আইসক্রিমের দামটা দেখে 1000 টাকার 2টি নোট ওহির হাতে ধরিয়ে দিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। মুচকি হেসে বলল, নেন ভদ্রনারী, আইসক্রিমের দাম। আকস্মিক ঘটনায় ওহি হা হয়ে গেছে। ছেলেটা তাকে অপমান করলো, টাকার গরম দেখালো। রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল, শরীর কাঁপা শুরু করলো। দাঁত কিরমির করে বলল, তোমরা কিছু বলবে না? আপা, চিত্রা, কিছু বললে না তোমরা ছেলেটাকে? এত বেয়াদব ছেলে। চিত্রা হা করে থাকা মুখটা বন্ধ করলো। দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও বলছি। কথাটা বলে ছেলেটার পেছনে ছুটল চিত্রা। হাঁপিয়ে যাওয়া কণ্ঠে ডেকে উঠল, এই যে হুমুর বাপ, দাঁড়ান তো ভাইয়া। বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়ালো ভদ্রলোক। চিত্রা রেস্টুরেন্টের কিচেনের সামনে গিয়ে মিনিট 2-এর মাঝেই ফিরে এলো হাতে আরেকটা আইসক্রিমের বাটি নিয়ে। রেস্টুরেন্টের সবাই মোটামুটি তাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো হচ্ছেটা কি। লোকটা নিজেও অবাক, সাথে ওহি, চাঁদনি ওরাও। চিত্রা আইসক্রিমের বাটিটা এনে লোকটার হাতে ধরিয়ে দিল। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ভাইয়া, এটাও হুমোর জন্য। ও না খেতে পারলে আপনি খাবেন। ছেলেটা হা হয়ে বোঝার চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি। চিত্রা ডান হাত মেলে ধরল ছেলেটার দিকে, গম্ভীর কণ্ঠে বলল, এবার 3000 টাকা দেন।
ছেলেটা সহ উপস্থিত সকলে অবাক বিস্মিত হয়ে গেল। বিস্ময়ের মাত্রা আকাশ ছোঁয়ার সাথে সাথে ছেলেটা কিছুটা উচ্চ সরিয়ে বলল, কি? এবার 3,000 টাকা দেন আমাকে আগে। কিন্তু কেন? ওহি আপার আইসক্রিমের দাম ছিল 200 টাকা, কিন্তু আপনি তাকে দিলেন 2,000 টাকা। আমি যেটা দিলাম সেটার দাম 300 টাকা। এবার ওহি আপার টাকা অনুযায়ী আমাকে দিবেন 3,000 টাকা। দেন ভাইয়া এবার। চিত্রার কথায় তাজ্জব বনে গেল সবাই। মুহূর্তে হাসির রোল পড়ে গেল সেখানে। লোকটাও হেসে দিল ফিক করে, প্রশংসা করে বলল, বিনোদন আর কিঞ্চিত অপমানও হয়ে গেল। গুড। আকাশে আলো আধারের মিশেলে মুগ্ধ একটা রং সৃষ্টি করেছে, কারণ সময়টা ঠিক সন্ধ্যা। সন্ধ্যাবেলাটা এক একজনের কাছে এক একভাবে পরিচিত। কেউ বা সন্ধ্যাকে মন খারাপের সাথে তুলনা করে, কেউ বা বলে সন্ধ্যা হলো মুক্ত অনুভব করানোর সময়। সারাদিন ব্যস্ততা শেষে এই সন্ধ্যাবেলা মানুষকে এক আকাশ সমান বিরতি দেয়। কারো কাছে প্রেমের গদ্য হলো সন্ধ্যা, আকাশে যেন প্রেমিকার মুখ ভাসে। কিন্তু চাঁদনির কাছে সন্ধ্যা মানে কেবল বিষণ্ণতা। এই চাঁদটা তাকে মনে করিয়ে দেয় সে একজন মানুষকে ভালোবেসে খুব বাজেভাবে ঠকেছে। যে মানুষটার সাথে তার ঘর করার কথা ছিল, সে মানুষটার সাথেই ঘর করছে অন্য কেউ। যে মানুষটা তাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছে, সে মানুষটাই আজ নিজের ঘরে অন্য একটা বউ নিয়ে সুখে মেতে আছে। যাকে ছাড়া চাঁদনির চলবেই না ভেবেছিল, তাকে ছাড়াই চাঁদনি বেঁচে আছে। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। চারদিকে সন্ধ্যা ঘন হয়ে আসছে। চাঁদনির বিশাল রুমটা অন্ধকারে ডুবে আছে ঠিক চাঁদনির মতন। এক ফোঁটা আলো নেই। চাঁদনি বালিশে মুখ ডুবিয়ে শুয়ে আছে। অন্যান্য দিন সে এই সময়টা অফিসেই থাকে। একটা নামকরা প্রাইভেট অফিসেই উচ্চ পদে কর্মরত সে। পড়াশোনা শেষ হওয়ার পরপরই সে চাকরিতে জয়েন করে। ভালো ছাত্রী বিধায় চাকরির এই মূল্যবান বাজারে চাকরি পেতে অসুবিধা হয়নি। তাছাড়া বাবা চাচার নাম ডাকও ভূমিকা পালন করেছে বলা যায়। আজ চাঁদনি অফিস যায়নি। তার মায়ের জন্যই যেতে পারেনি বলা যায়। আজকে তাদের বাড়ি মেহমান আসবে। শাহাদাতের তার নতুন বধূ সহ তাদের পরিবারের সবাইকে সওদাগর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছে আজ। ব্যবসায়িক একটা ভালো সম্পর্ক আছে এই দুই পরিবারের ভেতরে, সেই সুবাদে এই আয়োজন। খুব বেশিক্ষণ চাঁদনি শুয়ে থাকা হলো না। তার আগেই তার মা রোজা সওদাগর ব্যস্ত পায়ে ছুটে এলেন মেয়ের ঘরে। পুরো ঘর আধার থেকে খানিকটা চেঁচিয়ে বললেন, কি ব্যাপার চাঁদ, তুই ঘরের লাইট জ্বালাসনি কেন? চাঁদনি উত্তর দিল না। তা দেখে ভদ্রমহিলা আরেকটু বিরক্ত হলো। আধার হাতে সুইচ বোর্ড খুঁজে বের করে পুরো ঘরের লাইট জ্বালিয়ে দিলেন। ঘরের সাথে লাগোয়া বারান্দা এমনকি বিছানার সাইডের ছোট লাইট অবধি জ্বালিয়ে দিলেন। এতক্ষণ অন্ধকারে ছিল বিধায় হঠাৎ আলোটা চাঁদনির চোখে গিয়ে বিঁধল। সে বিরক্ত কণ্ঠে বলল, মা, জ্বালাচ্ছ কেন? আমি জ্বালাচ্ছি। হ্যাঁ, আমি জ্বালাচ্ছি। তোরা আমার রক্ত মাংস চিবিয়ে খাচ্ছিস না? তোদের সংসারে পড়ে আমার জীবনটা শেষ। উফ মা, বিরক্ত করো না। মেয়ের মনের অবস্থা বুঝলেন না রোজা সওদাগর, বরং কিছুটা চেঁচিয়েই বলে উঠলেন, তোরে কে বিরক্ত করছে? বিয়ের বয়সী একটা মেয়ে এখনও বাপের ঘাড়ে বসে আছে। কেউ কিছু বলে না তাই মাথা কিনে নিয়েছিস? আমি বলি তাই আমাকে সহ্য হয় না, তাই না? চাঁদনি ফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। গত কয়েকটা দিন যাবৎ হাসি খুশি মেয়েটা নেতিয়ে গিয়েছে। চোখের নিচে পড়েছে কালো প্রলেপ। হাঁটুর বয়সী মেয়েটা বুঝতে পারছে তার আপা ভালো নেই, অথচ তার মা কি সুন্দর আরও ভেঙে দিল। বাবা মাগুলো মাঝে মাঝে এতটা অবুঝ হয় কেন? তারা একটু সন্তানকে সঠিক সময় বুঝলে খুব কি ক্ষতি হয়ে যেত? চাঁদনি খুব শক্তপোক্ত মেয়ে, কিন্তু তার মায়ের আচরণ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। মুহূর্তে তার শুকনো চৌচির হয়ে থাকা চোখগুলো অশ্রুতে টলমল করে উঠল। অথচ রোজা সওদাগর নিজের মতন কথা শুনিয়ে যাচ্ছেন আর পড়ার টেবিলটা গোছাচ্ছেন। মায়ের এত হইচই চিৎকার চেঁচামেচির মাঝে চাঁদনি কোমল অসহায় কণ্ঠে বলল, আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি আম্মু? আমাকে কি আর বয়ে বেড়ানো যাচ্ছে না? রোজা সওদাগর থেমে গেলেন। আরও চোখে তাকালেন মেয়ের দিকে। মায়ের কঠিন মন বোধহয় কিছুটা নরম হলো। সে আর চেঁচামেচি করলেন না, তবে ধীর কণ্ঠে বললেন, আমাদের তুই একটা সন্তান। আমাদের কি ইচ্ছে করে না তোকে বিয়ে দেব, তোর সংসার দেখব, তোর সুখ দেখব? বিয়ে করলেই সবাই সুখী হয় আম্মু? কই, ছোটো মতো বিয়ে করলো চাচ্চুকে, তাকে তো সুখী হতে দেখলাম না। চাঁদ, মুখ সামলে কথা বল, বেয়াদব হয়ে যাচ্ছিস দিন দিন। চাঁদনি হাসল, কিন্তু
উত্তর দিল না। রোজা সওদাগর বাইরে যেতে যেতে তাড়া দিয়ে বললেন, এসব জামা কাপড় বদলে শাড়ি পর, মেহমান আসবে, সেখানে একটা মানানসই পোশাক দরকার। তোর বয়সী ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, আর তুই ঘরে পড়ে কেবল বেয়াদবি করে যা। আর কি করবি? কথা শেষ করে রোজা সওদাগর আবার চঞ্চল পায়ে চলে গেলেন। চাঁদনি তার মায়ের যাওয়ার পানে নিঃশব্দে তাকিয়ে রইল। মুখে ফুটে আছে চরম তাচ্ছিলের হাসি। ভেতর থেকে অন্তরাত্মা হয়তো চিৎকার দিয়ে বলছে, আমায় একটু বুঝলে না কেন আম্মু? আমায় একটু বাঁচতে দিচ্ছ না কেন? আমার যে বাঁচতে ইচ্ছে করছে, আমায় সাহায্য করো তোমরা, আর ভেঙে দিও না। কিন্তু মেয়ের আর্তনাদ মা অবধি পৌঁছালো না। হয়তো কুড়িতে বুড়ি প্রবাদ বাক্য বিশ্বাস করা সমাজ কুড়ির পর আর মেয়েদের মন বলতে কিছু থাকে তা ভুলে যায়। মেয়ে তখন অযত্নের এক শোপিস হয়ে ঘরের কোণায় পড়ে থাকে, যে শোপিসের কোনো দরকার নেই, অথচ বাবা মা দয়া করে পালেন। চিত্রা আর বনফুল চিত্রার রুমে বসে আছে। বাইরে তখন অতিথি গমগম করছে। চিত্রা তার প্রিয় বান্ধবী ছাড়া বাড়ির একটা অনুষ্ঠানেও থাকে না। বনফুলকে তার চাইই চাই। অন্যান্য দিন হলে চিত্রার মনে উচ্ছ্বাস থাকতো, মেহমান এসেছে আর পড়া লাগবে না, সে ভেবে খুশি থাকতো। কিন্তু আজ ব্যাপারটা উল্টো। আজ তার মেহমানের সামনে যেতে মন চাচ্ছে না। শাহাদাত লোকটাকে তার দু চোখে সহ্য হচ্ছে না। এত বিরক্তিকর মানুষ তার জীবনে আর একটাও দেখেনি সে। অন্যদিকে বনফুল মেয়েটা আজ চঞ্চল পায়ে এধার ওধার হাঁটাহাঁটি করছে। মেয়েটা চিত্রার মতন তত চঞ্চল না, কিছুটা সহজ সরল আর বোকা বোকা ধরনের। শরীরের রঙটা একটু চাপা, রোগা সোগা শরীর, কোকড়া চুল, কিছুটা ভাইয়ের মতনই। কিন্তু বাহার ভাই আর বনফুলের চেহারায় কোনো মিল নেই। এমনকি বাহার ভাইয়ের সাথে তার মায়ের চেহারারও মিল নেই, না আচরণের মিল আছে। একদম বিপরীত ধর্মী সে। সে রাগী গম্ভীর, অথচ বনফুল কখনো রাগ করে না, অভিমান করে না। চিত্রায় যেন তার সর্বেসর্বা। কিন্তু আজ মেয়েটা একটু উত্তেজিত, কিছু একটা কারণে প্রচণ্ড উতলা হয়ে আছে। চিত্রা হয়তো জানে সে কারণ, তাই তো মিটমিটিয়ে হাসছে। বনফুল বোকা বোকা চোখে তাকালো চিত্রার দিকে, কপাল কুঁচকে বলল, কী রে চিতাবাঘ, হাসছিস কেন? চিত্রা গলা পরিষ্কার করার মতন শব্দ করল, কিছুটা গম্ভীর গম্ভীর ভাব ধরে বলল, বনফুল, একটা কাজ করে দিবি আমার? কী কাজ বল? আমি এখনই করে দিব। ঘর ঝাড়ু দিব? বনফুলের কথায় চিত্রা নিজে নিজের কপালে চাপড় মারল। দাঁত কিরমির করে বলল, ধরে থাবড়া দেব তোরে। ঘরের কাজ করতে আসিস নাকি এখানে? তোর কাজ হলো তুহিন ভাইয়ের ঘরে যাওয়া। তুহিন নামটা শুনতেই বনফুলের কোমল চিত্ত চঞ্চল হয়ে গেল। হৃৎপিণ্ড আকস্মিক তার কম্পন বাড়িয়ে দিল। মেয়েটার কাঁপাকাঁপিও শুরু হলো। আমতা আমতা করে বলল, কেন কেন? ভাইয়া মাত্র অফিস থেকে এসেছে হয়তো, গিয়ে বলবি আমার ঘরে আসতে, আমরা সবাই মিলে আড্ডা দিব, যা। বনফুল ভীতু ভীতু কণ্ঠে বলল, তুই তুই যা চিতাবাঘ, আমি যাব না। কি? তুই এই আমাকে ভালোবাসিস? এত ছোট একটা কাজও করে দিতে পারবি না? বোকা মেয়েটা চিত্রার কৌশল বুঝল না। বান্ধবী কষ্ট পেয়েছে ভেবে সে তৎক্ষণাৎ বলল, রাগ করিস না চিতাবাঘ, আমি যাচ্ছি এক্ষুনি, তবুও তুই রাগ করিস না। যা। চিত্রা খুব কষ্টে নিজের হাসি চেপেই গম্ভীর কণ্ঠে উত্তর দিল। বনফুলও ছুটে গেল সাথে সাথে। বনফুল বেরিয়ে যেতেই চিত্রা হেসে উঠল। মেয়েটা যে কেন এত ভয় পায় তার ভাইকে সে বুঝে ওঠে না। আবার এই ভাইয়ের জন্যই রাত 7টা বাজে জানালার সামনে এসে দাঁড়িয়ে থাকে। কখন তুহিন নামক লোকটা আসবে আর বনফুল তা দেখে চোখ জুড়াবে। চিত্রার ভাবনার মাঝেই হৈ হৈ করে ঘরে প্রবেশ করল মৃন্ময়। তার পিছে পিছে চাঁদনি ও ওহিও হাজির হলো। চিত্রা হা হয়ে মৃন্ময়ের দিকে তাকাতেই ছেলেটা মিষ্টি হাসি দিল। মিষ্টি করে বলল, ওহে প্রিয় চিতই পিঠা, তোমারে না দেখিতে পাইয়া মোর মন আনচান আনচান করছিল, তাই তোমার বোনদের সহিত চলে এলাম তোমাকে দেখতে। চিত্রাও মৃন্ময়ের মতন ভঙ্গিমা করে বলল, ওরে আমার মৃগরোগী ওরফে মৃন্ময় ভাইয়া, তোমায় দেখিয়া মোর হৃদয় ছলাৎ করিয়া উঠিল। দুজনেই দুজনের অদ্ভুত কথা বলে হেসে উঠল। চাঁদনিও কিঞ্চিত হাসল। কেবল মুখ গোমরা করে চিত্রার পড়ার টেবিলের সাথে থাকা চেয়ারে এসে বসল ওহি। কিছুটা বিরক্ত কণ্ঠে বলল, এই মৃন্ময় ভাইয়াটা না আমারে একটু পড়তে দিল না। চেরিকে দিয়ে এমন তারা পাঠালো, আমি তো ভাবলাম কি না কি যেন বলবে। বিদ্যাসাগরের জুতা ওহি বেগম, এত পরে আপনি কি বিদ্যাড্রেন হতে চান?
মৃন্ময়ের কথায় হেসে দিল চিত্রা ও চাঁদনি। ওহি মুখ ফুলিয়ে ফেলল তা দেখে। চিত্রা এবার চাঁদনি আপার দিকে তাকালো। মানুষটা কি সুন্দর সাদা শাড়ি পরেছে, কোনো প্রসাধনী ব্যবহার করা ছাড়াও মেয়েটা কি সুন্দর চাঁদের ন্যায় জ্বলজ্বল করছে। অথচ এমন একটা মেয়েকেই ফিরিয়ে দিয়েছে কোনো পুরুষ। কি বোকা সে। তন্মধ্যেই তাদের ঘরে উপস্থিত হলো শাহাদাত এবং তার নতুন বউ। রোজা সওদাগরী নিয়ে এসেছেন তাদের। এসেই ধমকে সবার উদ্দেশ্যে বললেন, ওরা ওখানে একা বসে আছে আর তোরা আড্ডা দিচ্ছিস, ওদের ডাকবি না? অতঃপর শাহাদাতের দিকে তাকিয়ে গদগদ কণ্ঠে বলল, বাবা, আম্মু, তোমরা বসো এখানে, ওদের সাথে আড্ডা দাও, আমি শরবত পাঠাচ্ছি। মহিলা আবার ব্যস্ত পায়ে চলে গেল সেখান থেকে। চাঁদনি ছোট একটা হতাশার শ্বাস ফেলল। তার মা না জেনেই তার ভেতর কেমন ক্ষত করে ফেলছে। মৃন্ময় ছুটে গেল নতুন বউয়ের দিকে। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এটা আমাদের ঘরের বউ, কিউট না? ও নীলা সবে এসএসসি দিয়েছে। আমার অনেক ছোট অবশ্য, তবে বেশ আদুরে, তাই না? ওহি মাথা দোলালো। কিন্তু চিত্রা দাঁড়িয়ে রইল শক্ত মুখে। চাঁদনি খাটে বসেছিল। মিষ্টি হেসে মৃন্ময়ের উত্তরে বলল, হ্যাঁ, ভীষণ সুন্দর। না হয় আমিও তো বলি, তোমার ভাই এমন পাগল হলো কেন? বিদেশ থেকে এসে এক সপ্তাহেই বিয়ে করে নিল, অল্প বয়সী পুতুল বউ। চাঁদনির কথা শাহাদাত মাথা নিচু করে রাখলেও নীলা মেয়েটা সুন্দর এক হাসি উপহার দিল। মৃন্ময় মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাইয়ার ছোট বউ ভাল লাগে, আর আমার সিনিয়র বউ। কেমন একটা অ্যাডভেঞ্চার ভাব থাকে। তোমার কপালে বউ জুটলে তো? কথাটা বলেই চিত্রা ভেঙচি কাটল। চাঁদনি সেই দিকে ধ্যান না দিয়ে তাকিয়ে রইল নীলার দিকে। অল্প বয়সী একটা মেয়ে, সদ্য ফোটা পুষ্পের ন্যায়। সেজন্যই তো প্রেমিক পুরুষ পথ ভুলেছে, প্রেম ভুলেছে, সাথে ভুলেছে প্রেমিকা। চাঁদনির সাথে শাহাদাতের যখন প্রেম শুরু হয় তখন চাঁদনিও সদ্য যুবতী। নীলার চেয়েও বোধহয় সুন্দর তার রূপ। শাহাদাতের সাথে এক ক্লাসে পড়ত। শাহাদাত মুগ্ধ চোখে তাকিয়ে থাকত। এরপর সে মুগ্ধ চোখে তাকিয়ে থাকা ছেলেটার প্রেমে যে এসে পড়ল, দুনিয়ার আর কোনো ছেলেকে আর ভালোই লাগলো না। অথচ সে রূপ আজ কিছুটা চাপা পড়েছে। সে প্রেমিকের প্রেমও হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু বয়সের এই সরল নামটা যে প্রেমিকের জন্য পার করল, সে প্রেমিকই আজ বয়সের দোহাই দিয়ে ছেড়ে গেছে। আহা প্রেমিক, আহা জীবন। চাঁদনির ভাবনা ভাঙল মৃন্ময় আর চিত্রার তুমুল ঝগড়ায়। এটা নতুন কিছু না, ছেলেটা সবার সাথে এমন লেগে থাকে। চাঁদনি বসা থেকে উঠে এসে নীলার হাত ধরল। মিষ্টি হেসে বলল, এসো নীলা, বসবে এসো। এ মা, না না আপু, আপনি বসুন, এটা আপনার স্থান তো। সব জায়গা কি সবসময় সবার থাকে? কখনো কখনো কিছু জায়গা ছেড়ে দিতে হয় নতুনদের জন্য। নীলার কথার বিপরীতে বাহার তার গম্ভীর কণ্ঠে কথাটা বলতে বলতেই ঘরে প্রবেশ করল। সওদাগর বাড়ির সবচেয়ে দক্ষিণ দিকের রুমটায় নীল রঙের নিভু নিভু একটা বাতি জ্বলছে। লো ভলিউমে রবীন্দ্রসঙ্গীত আমারও পরাণে যাহা চায় বাজছে। ফ্যানের নিঃশব্দ বাতাসে উঠছে ঘরের পর্দাগুলো। বাথরুম থেকে ভেসে আসছে পানির শব্দ। আর ঘরে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে বনফুল। এটা বাড়ির বড় ছেলে তুহিনের রুম। সবচেয়ে ভদ্র ছেলে সে, অথচ তাকে দেখলেই বুক কাঁপে বনফুলের। কেন কাঁপে সে জানে না। হৃৎপিণ্ডটা তার কম্পন বাড়িয়ে দেয়। মনে হয় এই বুঝি শ্বাস বন্ধ হয়ে এলো। এ কেমন মরণ মরণ অসুখ। তবে বনফুল এই মরণ মরণ অসুখটা ভালোবাসে। লোকটা যে তার ভীষণ প্রিয়। বনফুলের ভাবনার মাঝে বাথরুম থেকে বেরিয়ে এলো তুহিন। ভিজে শরীরে সাদা একটা পাঞ্জাবি পরা, লাল হয়ে আছে নাকটা। মাথা থেকে শিশুর বিন্দুর ন্যায় জলের ফোঁটা পড়ছে। বনফুলকে নিজের ঘরে দেখে হাসল তুহিন। মিষ্টি কণ্ঠে শুধালো, আরে বনফুল যে, তাই এ ঘরে যে, কোনো দরকার? মেয়েটা মাথা তুলে তাকালো না। মেঝেতে দৃষ্টি রেখেই বলল, তোমাকে চিতাবাঘ ডাকছি, সবাই একসাথে আড্ডা দিবে। ও তাই নাকি? আচ্ছা যাচ্ছি। তা তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো ভাইয়া। বনফুলের কথায় হাসল তুহিন। ঠাট্টা করে বলল, হ্যাঁ, আমি তো ভালো জানি পড়াশোনাটা কেমন চলছে। বনফুল অস্বস্তিতে আরেকটু মাথা নত করল। তা দেখে তুহিন হো হো করে হেসে উঠল। লোকটা হাসলে কত সুন্দর লাগে। কিন্তু এ মুগ্ধতা বেশিক্ষণ টিকল না। চিত্রা রুম থেকে কেমন ধমক ভেসে এলো। বনফুল আর তুহিন দুজন দুজনের দিকে তাকিয়ে দ্রুত ছুটে গেল চিত্রা রুমের দিকে। চিত্রা রুমের দরজায় গিয়ে
তুহিনের চক্ষু চড়ক গাছ। চিত্রা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে দেয়াল হিসেবে বাহার দাঁড়িয়ে আছে। হইচয়ে পরিপূর্ণ রুমটা মুহূর্তে নিশ্চুপতায় মগ্ন হলো। টিক টিক করে ঘড়ির কাঁটা শব্দ করে জানান দিল সময় অতিবাহিত হওয়ার গল্প। বাহার দাঁড়িয়ে আছে রণমূর্তি ধারণ করা একজন মানুষের সামনে। চিত্রা তার পেছনেই গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। মেয়েটার গাল লাল হয়ে আছে, চোখে অশ্রুদের মাখামাখি। মৃন্ময় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে উঠল, আঙ্কেল, ও মজা করছিল, চর দেওয়ার মতন। মৃন্ময়ের কথা শেষ করার আগেই শক্ত পুরুষ মূর্তিটা থামিয়ে দিল তাকে। দাঁত কিরমির করে বললেন, শাক দিয়ে মাছ ঢাকার দরকার নেই মৃন্ময়, আমি নিজের চোখে দেখেছি সবটা। নুরুল সওদাগরের রাগী কণ্ঠ পরিস্থিতি আরও বিপরীতে নিয়ে গেলেও উপস্থিত একজনের মুখে হাসি ফুটে রইল। অগোছালো সেই লোকটা হাসে কম, আর যতটুকু হাসে তা ভুল জায়গায়, তবে সঠিক হাসি। এখনও তাই হলো। হাসতে হাসতে সে কিছুটা হেয়ালি করে বলল, সমস্যাটা তো এখানেই স্যার, আপনারা নিজের চোখে যা দেখেন তা দেখেই বিচার করতে উঠে পড়ে লেগে যান। চোখের আড়ালেও যে গল্প থাকে সেটা আর জানার কিংবা বোঝার চেষ্টা করেন না। নুরুল সওদাগর বোধহয় আরেকটু রাগলেন, রুক্ষ কণ্ঠে বললেন, তোমাকে নাক গলাতে বলা হয়নি এখানে, সো শ্যাট আপ। আচ্ছা, আপনার কি মনে হয় মানুষ কিছু করতে বলবে, এরপর আমি সেটা করব? নুরুল সওদাগর আরেকটু রাগলেন। হাত বাড়িয়ে বাহারের পেছনে লুকিয়ে থাকা চিত্রাকে ধরতে নিলেই হাতটা ধরে ফেলল বাহার। বেশ গা ছাড়া ভাব নিয়ে বলল, আহা স্যার, এত নিজের মন মতন নাচবেন না তো। আপনার অনেক ক্ষমতা আছে বুঝলাম, কিন্তু বাহার যেখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে সেখানে ক্ষমতা দেখানো নেহাতি বোকামি। ক্ষমতা দেখাবো আমি? কি করবে তুমি? কি করবে? হ্যাঁ? কথাটা বলেই বাহারের দিকে তেড়ে গেলেন নুরুল সওদাগর, কিন্তু বেশি কিছু করতে পারলেন না। তার আগেই তুহিন এসে পড়ল। বেশ শান্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, আপনি সিক্রেট করতে ভালো জানেন, সেটা আমাদের জানা আছে, কিন্তু তাই বলে বাইরের মানুষের সামনে ঘরের মেয়েকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। নুরুল সওদাগর কিছুটা দমে গেলেন ছেলেকে দেখে, কিন্তু পুরোপুরি থেমে গেলেন না। সে কড়া চোখে মেয়ের দিকে তাকিয়ে ছেলেকে বিশ্লেষণ করে বললেন, তোমার বোন কি করেছে জানো? আমি দরজার সামনে এসে শুনি সে হিংস্র চোখে শাহাদাতের দিকে তাকিয়ে মৃন্ময়কে বলছে, এমন ব্রিলিয়ান্টের ধার নাকি সে ধারে না। শাহাদাত নাকি মানুষ ভালো না, বাড়িতে ডেকে এনে মেহমানকে অপমান করার শিক্ষা কোথা থেকে পেল সে? বাবার কথা ভ্রু কুচকাল তুহিন। বোনের দিকে তাকিয়ে বেশ অবাক কণ্ঠেই বলল, আমার চিতাবাক, তুই তো এসব এমনি এমনি বলার মেয়ে না, কী জন্য বলেছিস এমন? তুহিন, তুমি আশকারা দিচ্ছ ওকে। ঘরের মানুষ বাইরের মানুষ সবাই মিলে আমাকে অপদস্থ করার খেলায় মেতেছ দেখি। বাবার ভরাট কণ্ঠের বিপরীতে তুহিন তীক্ষ্ণ সুরে জবাব দিল, যে নিজে যেচে অপদস্থ হতে চায় তাকে তো সেটাই করা হবে। ওহি, বলতো কী হয়েছে এখানে? শেষের কথাটা তুহিন ওহির দিকে তাকিয়ে বলল। ওহি ভীতু ভীতু চোখে একবার নুরুল সওদাগরের দিকে তাকালো, অতঃপর ঢোক গিলে বলতে লাগলো, সবাই কথা বলছিল। বাহার ভাইও এসেছিলেন চিত্রাকে পড়াতে। এর মাঝেই চাঁদাপা নীলাভাবিকে বলল, নীলা, তোমার শাড়িটা তো বেশ সুন্দর, লাল টকটকে, নতুন বিয়ে হয়েছে, শাড়ি দেখলেই বোঝা যাবে। তখন তন্ময় ভাইয়া ফোড়ন কেটে আপাকে বললেন, ওর না হয় নতুন বিয়ে হয়েছে বলে লাল শাড়ি পরেছে, তা আপনার কি জামাই মারা গেছে যে সাদা ধবধবে একটা শাড়ি পরেছেন বুড়িদের মতন? বাহার ভাই আবার মৃন্ময় ভাইয়ার কথার পিঠে বলেছেন, হ্যাঁ, স্বামী মারা গেছে বলেই পড়েছি। কোথায় সৃষ্টি তো কোথাও ধ্বংস, কারো গায়ে সৃষ্টির মেলা, কারো বা ধ্বংসের খেলা। এরপর আরেকটু কথা কাটাকাটি হয়। মজার ছলেই তখন চিত্রা রেগে গিয়ে মৃন্ময় ভাইয়াকে বলে, শাহাদাত ভাইয়ের কোনো যোগ্যতা নেই ভালো মানুষ হওয়ার, আপার সাথে তার তুলনা চলে না। এমন ব্রিলিয়ান্টের কোথায় আগুন, যদি সে মানুষই না হতে পারে? আরও অনেক কিছু বলে। এর মাঝেই মেজো বাবা এসে পড়ে এবং চিত্রাকে ধরে চড় মেরে বসে। তুহিন চুপ করে একবার চিত্রাকে পর্যবেক্ষণ করল। মেয়েটার লজ্জায় অপমানে যে একবারে মূর্ছা গেছে তা বোঝাই যাচ্ছে। তার আর একটু দূরে চাঁদনি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, মৃন্ময়েরও মাথা নত করা, সাথে শাহাদাত আর নীলাও স্তব্ধ। তুহিন সবসময় বুদ্ধিমান ছেলে, বাবার এমন বিবেকহীন কাজটা তার ভীষণ অপছন্দ হলেও সে আর কথা বাড়ালো না, বরং বেশ গম্ভীর কণ্ঠে শাহাদাতের উদ্দেশ্যে বলল, শাহাদাত ভাইয়া আর ভাবি, কিছু মনে করবেন না, আমার পারিবারিক সমস্যার জন্য আমি ক্ষমা প্রার্থী।
অতঃপর সে বাবার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না আব্বু, আপনার আচরণ দিন দিন বাজে হচ্ছে। নিজেকে সুস্থ করুন। আর বাহার ভাই, আপুর হয়ে ক্ষমা চাচ্ছি আমি। আমার বোনকে রক্ষা করার জন্য অশেষ ধন্যবাদ। বাহারের ঠোঁটে তখনও বাঁকা হাসি। শার্টের কলারটা সে পিছে ঠেলতে ঠেলতে বলল, মনুষ্যত্ব ছাড়া নাকি মানুষ হওয়া যায় না স্যার, অথচ আপনাকেও নাকি লোকে মানুষ বলে। হাস্যকর। শালা পৃথিবীতে সবাই তো হাস্যকর কেন? টাকাই সব, টাকাই রব। বাহার আর দাঁড়ালো না। অলস পায়ে ঘরে এলেও বেরিয়ে যাওয়ার সময় ছিল তার রাজ্যের ব্যস্ততা। ভাব এমন কোনো একটা রাজকার্য করতে যেন যাচ্ছে। নুরুল সওদাগর সেখানে তাকিয়ে দাঁত কিরমির করে ছোট্ট কণ্ঠে বললেন, বেয়াদব ছেলে। অতঃপর বেরিয়ে গেলেন সেও। তুহিন, শাহাদাত আর নীলাকে নিয়ে গেল। ওহিও দ্রুত রুম ত্যাগ করল। পুরো রুমে দাঁড়িয়ে রইল চিত্রা, মৃন্ময়, বনফুল আর চাঁদনি। মৃন্ময় আমতা আমতা করে চিত্রাকে বলল, আমার চিতই পিঠা, রাগ করো না। চিত্রা অগ্নি দৃষ্টি ফেলে তৎক্ষণাৎ রুম ছাড়ল। মৃন্ময়কে আর কিছু বলার সুযোগও দিল না। চিত্রার পেছন পেছন বনফুলও চলে গেল। চাঁদনি আগের জায়গায় মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। মেয়েটাকে শাড়ি নিয়ে বলার পর থেকে এতই চুপ করলো যে আর একটা শব্দ করল না। মৃন্ময়ের খারাপ লাগছে। মজা করতে গিয়ে হয়তো বাজে মজাই করেছে, না হয় পরিস্থিতি এত খারাপ হতো না। মৃন্ময় দুপা এগিয়ে এলো চাঁদনির দিকে। অপরাধীর ন্যায় বলল, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি ইন্দুবালা। সমস্যা নেই, ঠিক আছি আমি। আজ চাঁদনি রাগ দেখালো না, ধমকালো না। মৃন্ময়ের অপরাধবোধ আরও বাড়ল। সে ক্ষীণ সুরে বলল, আপনাকে বুড়ি বলা উচিত হয়নি। বুড়িকে বুড়ি বলবে সেটাই তো স্বাভাবিক, তাই না? আমি কিছু মনে করিনি। তুমি সত্যি বলার সৎসাহস রাখো, সেটাই অনেক। কে বলেছে আপনি বুড়ি? আপনি হাসি দিলে পুরো দুনিয়া আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে, আর আপনি বলেন আপনি বুড়ি? চাঁদনি মুচকি হাসল মৃন্ময়ের কথায়। ছেলেটার কোকড়া চুলগুলো আলগোছে এলোমেলো করে দিয়ে আদরে সরে বলল, তোমার কথায় আমি কষ্ট পাইনি। তবুও তুমি আমাকে হাসানোর চেষ্টা করেছ, তাই নির্দ্বিধায় তুমি পৃথিবীর সুন্দর মনের মানুষের মধ্যে একজন। তোমার আশেপাশের মানুষগুলো এমন সুন্দর হলে হতোই। আমার আশেপাশের মানুষগুলো কে? চাঁদনি জবাব দিল না। ধীর পায়ে চলে যেতে নিলেই মৃন্ময়ের হেয়ালি কণ্ঠে বলল, আশেপাশের মানুষটা কি আমার ভাই? চাঁদনি তৎক্ষণাৎ থেমে গেল। বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। ভ্রু কুঁচকে বলল, মানে? চাঁদের হাটে পাপের উৎসব। ভুল ছোঁয়ার অপরাধে প্রেমিক তবু ভালো থাকে, প্রেমিকা বাঁচে অবসাদে। মৃন্ময়ের চোখে মুখে দুষ্ট হাসি। চাঁদনি কেবল তাকিয়ে রইল। ছেলেটা কি বোঝাতে চাইল? গভীর রাত, চারপাশ তুমুল নীরবতায় আচ্ছন্ন। ওহির ঘরে লাইটের আলো জ্বলজ্বল করছে। মেয়েটা মনোযোগ দিয়ে পড়ছে। ঘরে অন্য আরেকজনের উপস্থিতি অনুভব করতেই ওহি মাথা তুলল। পাশ ফিরে তাকাতেই দেখল অবনী বেগম হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস দুধ। ওহি তেমন পাত্তা দিল না। আগে নেই বয়ে মুখ গুজল। তা দেখে গোপনে হতাশার শ্বাস ফেলল অবনী। দুধের গ্লাসটা ওহির টেবিলে রেখে মিষ্টি হেসে ওহির মাথায় হাত রাখল। সাথে সাথে হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল ওহি। বিরক্ত কণ্ঠে বলল, ডিস্টার্ব করছেন। দুধটা খেয়ে নিয়ে ওহি, আপনাকে অত নাটক করতে হবে না। যান, নিজের ঘরে গিয়ে ঘুমান। ওহির কণ্ঠে কেমন তিক্ততা। অবনীর চোখ টলমল করে উঠল, কিন্তু কণ্ঠ কোমল। নিবিড় কণ্ঠে বললেন, খেয়ে নাও দুধটা, আমি গ্লাসটা নিয়ে যাই। আপনার এসব আমার পছন্দ না। বারবার বলার পরও কেন বুঝেন না যত্ত সব? ওহি ভদ্রভাবে কথা বলো, আমি তোমার মা। অবনীর দৃঢ় কণ্ঠের বিনিময়ে ওহির তাচ্ছিল্য ভেসে এলো। হো হো করে হেসে বলল, মা। বাহার চিলেকোঠার ঘরে মাত্রই প্রবেশ করল। ওদের ছাদটা অন্ধকার। ও ঘরে ঢুকেই ছাদের হলুদ বাতিটা জ্বালিয়ে দিল। ঘরের বাতি জ্বালালো। ঘড়ির কাঁটা গিয়ে থেমেছে 2-এর দিকে। তার মানে রাত 2টো বাজছে। বাহার নিচের খাটে বসল। সারাদিন প্রচুর খাটাখাটুনির পর সে ক্লান্ত। টি শার্ট নিয়ে চলে গেল গোসলে। এটা তার সবসময় স্বভাব। যখনই ঘরে ফিরবে তখনই গোসল করবে। গোসল সেরে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসল সে। চোখ জুড়ে ঘুম আসছে, কিন্তু ঘুমাতে ইচ্ছে করছে না। তার ইচ্ছেগুলোই বড় অদ্ভুত। বাহার তার বইয়ের টেবিলের পাশ থেকে গিটারটা তুলে নিল। মাঝরাতে তার গিটার বাজাতে ভীষণ ভালো লাগে। এক প্রকার তৃপ্তি পায় সে। এই মহল্লাটা শান্তিপ্রিয়। কোনো হইচই তাদের পছন্দ না।
বাহারের এই গিটার বাজানো নিয়ে কয়েকজন প্রায় কমপ্লেন করতো আগে, কিন্তু বাহার কারো কথা পাত্তাই দেয়নি। বরং কেউ তাকে বুঝতে এলে সে বলে দেয়, যা তাকে সুখ দেয় সে তা করবেই। মানুষের তো স্বভাবই অন্য সুখে বাধা দেওয়া। সেসব ভাবলে সুখী হওয়া যায় না। লোকে বলে সবাইকে নিয়ে সুখী হতে, কিন্তু প্রকৃতপক্ষে সবাইকে নিয়ে আর সুখী হওয়া যায় না। ছাদের চওড়া রেলিংয়ে আরাম করে বসলো বাহার। কেবল একটা আঙুল ছুঁয়ে দিল গিটার। ঠিক সে মুহূর্তে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, বাহার ভাই, খাবেন না? এমন রাতে মেয়েলি কণ্ঠ শুনে বাহারের ভীষণ রকমের চমকে যাওয়ার কথা, কিন্তু বাহার চমকালো না, বরং চোখ গিটারে রেখেই পা ঝোলাতে ঝোলাতে বলল, এত রাতে এখানে কি? মেয়েলি অবয়বটা এগিয়ে এলো, ভাবুক স্বরে বলল, আপনি চমকালেন না কেন? এত রাতে এখানে কি? বাহারের একই প্রশ্ন শুনে বিরক্ত হলো চিত্রা। কোমরে দু হাত চেপে ঠোঁট ফুলিয়ে বলল, আপনার জন্য খাবার এনেছি, ফিরিয়ে নিয়ে যাও। বাহার এখনও চিত্রার দিকে তাকালো না। চিত্রা ভীষণ বিরক্ত হলো। সিঁড়ির কাছটাতে কাঠের মোড়ায় ঢেকে রাখা প্লেটের খাবারটা নিয়ে এলো। বাহারের দিকে এগিয়ে দিয়ে বলল, আজ তো আপনাদের দাওয়াত ছিল আমাদের বাড়ি, আপনি তো গেলেন না পরে আর, তাই আপনার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলাম। অপেক্ষা না করে পড়াশোনা করলে কাজে দিত না? যাও বাড়ি, অনেক রাত হয়েছে। আপনি খাবেন না? অনেক কষ্ট করে লুকিয়ে এনেছিলাম। খাবো না বলেই তো বলছি নিয়ে যেতে। আমরা পান্তা ভাতের পেট নিয়ে এসেছি, বিরিয়ানি সহ্য করতে পারবে না, যাও মেয়ে। চিত্রা ঠোঁট ফুলালো, অভিমান করলো, সেও তো খায়নি। লোকটা কি জানে সে কথা? একটাবার জিজ্ঞেস করলে কী ক্ষতি হতো শুনি? বাহার এবার কণ্ঠ উঁচুতে তুলল, কিছুটা ধমকের সুরে বলল, রাত বিরাতে এমন মানুষের বাড়ি আসবে না। লোকে কি বলবে সেটা ভেবে বলছি না, আমার ভালো লাগে না তাই বলছি, যাও। চিত্রার তো কান্না এসে পড়ল। লোকটা পাষাণ, বড্ড পাষাণ। কিন্তু চিত্রা যে বড্ড কোমল, সে তাও ক্ষীণ কণ্ঠে বলল, আপনি খাবেন কি তাহলে? বনফুল ভাত আর ডিম ভাজি রেখে গেছে, খেয়ে ফেলব। তাও আমার আনা খাবার খাবেন না? এক কথা বারবার কেন বলছো? না এর কোনো সমর্থক শব্দ আছে? থাকলে সেটা দিয়েও বলছি আমি খাবো না, যাও। চিত্রা ভীষণ অভিমান করল। খাবার হাতে নেমে গেল দ্রুত। বাহার আকাশপানে তাকিয়ে গিটারে সুর তুলল, কিন্তু কণ্ঠ দিয়ে বের হলো না কোনো সুর ছন্দ। বাহার ঘাড় ঘুরিয়ে পথের দিকে তাকালো। মেয়েটা ছুটে যাচ্ছে নিজের বিল্ডিংয়ের দিকে। বাহার হাসল, কোমল কণ্ঠে বলল, রঙ্গনা, এমন মিষ্টি অভ্যাস হয়ে এসো না আমার কাছে। পরে হারিয়ে গেলে আমার শূন্যতা জাগবে। সব শূন্যতা পূরণ করা গেলেও তোমার শূন্যতা কখনো পূরণ করা যাবে? শুনছো মেয়ে, তুমি চাঁদ দেখো 10তলা বিল্ডিংয়ে শুয়ে, আর আমি চাঁদ দেখি চিলেকোঠার জানালার ফাঁকে। আমাদের আলাদা করতে এর চেয়ে বড় পার্থক্য হয়? তুমি যে আকাশের চাঁদ, আমি সেই আকাশের নিচে বসে থাকা সর্বস্বহারা এক পথিক। আমাদের যে বড্ড তফাৎ, বড্ড পার্থক্য। রঙ্গনা, তুমি আমার অবুঝ আবেগ সামলে নিও। তোমার প্রেমিক যে বাস্তবতার বেড়াকলে বড্ড বেশিই পাষাণ, হৃদয়হীন। চিত্রা বিল্ডিংয়ের ভেতর ঢুকে পড়তেই বাহার গলা ছেড়ে গান ধরল, বন্ধু মন ভাঙ্গিয়া চইলা গেলে, সুখ মেলে না মেলে না, প্রেম করিয়া ছাইরা গেলে, সুখ মেলে না মেলে না, প্রেম করে মন দিলা না, আমি মরলে একটুও কানবা না।